লিয়াম সহজেই পাইরেট নাইটদের হারিয়ে দিচ্ছে। সে বলছে তাদের বাউন্টি সংগ্রহ করে পকেট মানি কামানো আসলে খুবই সহজ। নাইট ক্রিস্টিনা তার উপর ইমপ্রেস হয়। সে শপথ নেয় প্রতিদিন তার দেহ ও মন দিয়ে লিয়ামের উপাসনা করবে। লিয়াম তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, কারণ সে পাইরেটদের ধ্বংস করতে ব্যস্ত। ঠিক তখনই আমাগি তাকে সতর্ক করে শত্রু নাইটের নতুন একটি দল ওপর থেকে তার দিকে আসছে। লিয়াম দ্রুত তাদের দিকে উড়ে যায়। পাইরেটরা তার দিকে মিসাইল ছোড়ে, কিন্তু লিয়াম ইয়াসুর প্রশিক্ষণ সহ করার সময় যে ব্যারিয়ার শিখেছিল তা সক্রিয় করে সব ব্লক করে দেয়। শত্রু জাহাজ ধ্বংস করতে থাকলে তার অধীনস্থ সেনা অফিসাররা উৎসাহী বোধ করে। তারা ভাবে লিয়াম যদি নোবেল হিসেবে না জন্মাতো, এখন সে হয়তো একজন সাধারণ কিশোর হতো। সে জন্মেছিল এক গরিব ঋণে জর্জরিত নোবেল পরিবারে, আর তার মা বাবা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু সে সংগ্রাম করে উঠে এসেছে, নিজের অবস্থান বদলে ফেলেছে। সৈন্যরা ভাবছিল ইম্পেরিয়াল সেনাবাহিনী থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু এটাই আশীর্বাদ হয়ে এসেছে, কারণ তারা এখন এমন সক্ষম শাসনের অধীনে লড়াই করার সুযোগ পেয়েছে। তারা আবেগ আপ্লুত হয়ে পড়ে, কারণ তারা কখনো দেখেনি কোনো নোবেল ব্যক্তি নিরাপদে লুকিয়ে না থেকে সবার সামনে দাঁড়িয়ে জীবন রিস্ক দিয়ে লোকজনকে বাঁচাচ্ছে। এইদিকে লিয়াম মেইন পাইরেট জাহাজের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সে যখন আক্রমণ করতে যায় সাপোর্ট জাহাজগুলো তাদের শিল্ড সক্রিয় করে দেয় আর তার আক্রমণ ব্লক করে দেয়। সে ব্যারিয়ারের অন্যদিকে ওয়ার্প করতেও পারছে না, কারণ পাইরেটরা জ্যামিং ডিভাইস ব্যবহার করেছে। লিয়াম হতাশ হয়ে পড়ে, কিন্তু আমাগি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে পুরো জাহাজকে ফুল স্পিডে এগিয়ে যেতে আর শিল্ড ভেঙে ফেলতে ফায়ার পাওয়ার কেন্দ্রীভূত করতে বলে। সেনা অফিসাররা তার অর্ডারে সব জাহাজ পৌঁছে দেয়, আর যখন তারা রেঞ্জে আসে সব জাহাজ একসাথে লিয়ামের সামনে শিল্ডে গোলা ছোড়ে। শিল্ড ভেঙে টুকরো হয়ে যায়, আর সেগুলো আবার তৈরি হওয়ার আগেই শিপগুলো আরেক রাউন্ড এনার্জি বিম ছুড়ে শত্রু ব্যারিয়ারের জাহাজগুলো ধ্বংস করে দেয়। এতে শিল্ডে একটা গ্যাপ তৈরি হয়, আর লিয়াম দ্রুত সেই সুযোগ নেয়। পাইরেট ক্যাপ্টেন গো তার লোকেদের শিল্ড রক্ষা করতে বলে, কিন্তু লিয়ামের সৈন্যরা আর ক্রিস্টিনাও তাকে সাহায্য করতে এগিয়ে আসে। পাইরেটরা যখন শিল্ড মেরামত করতে সক্ষম হয়, ততক্ষণে লিয়াম এর ভেতর দিয়ে চলে গেছে, আর সে এই দিকে পাইরেটদেরও ধ্বংস করতে শুরু করে। গো হতবাক হয়ে যায় যখন দেখে কেউ একটা পুরনো মেকা নাইট দিয়ে তার সৈন্যদের পরাস্ত করছে, কিন্তু সে আরো রেগে যায় যখন জানতে পারে এই মেকা নাইটই তার ট্রেজার প্ল্যানেট লুট করতে জড়িত ছিল। ঠিক তখনই তার সহকারী তাকে জানায় যে লিয়ামের বাকি বাহিনীরাও তাদের দিকে এগিয়ে আসছে, আর তাদের মেকা নাইট এখন তাদের বিরুদ্ধে লড়াই করে কঠিন সময় পার করছে। সহকারী জিজ্ঞেস করে কি করা উচিত। গো তাকে বলে যে প্রাইডের জন্য প্রাণ ঝুঁকি দেওয়া কোনো মানে হয় না, যদিও সে চায় না যে দুনিয়া তাকে ছোট করে দেখুক। সে সহকারীকে সঙ্গে সঙ্গে এলাকা খালি করার হুকুম দেয়, আর বলে যে শুধু তাদের বহরের শীর্ষ কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক করবে, বাকিদের এখানে লবণ হিসেবে রেখে দেওয়া হবে। এরপর গো তার সব জাহাজকে শত্রু নাইটের দিকে গোলা চালানোর আদেশ দেয়। সে বলে শত্রুদের শেষ করে দিতে, এমনকি যদি নিজেদের সঙ্গীদেরও গুলি লাগে। কিন্তু লিয়াম সব আক্রমণ এড়িয়ে মেইন জাহাজের দিকে এগিয়ে যায়। গো সহকারীকে তৎক্ষণাৎ ওয়ার্প করে সরে যেতে বলে, কিন্তু তা করার আগে লিয়াম তার জাহাজে পৌঁছে যায়। লিয়াম তার প্লাজমা ক্যানন ডেকে জাহাজ ধ্বংস করে দেয়। গো জরুরি পালানোর পথ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে যখন পালানোর পরের দিকে দৌড়াচ্ছে জ্বলন্ত ছাদ তার উপর ভেঙে পড়ে। লিয়াম যে কোনো পালানোর চেষ্টাকারীকেও গুলি করে মারে, পাইরেটদের বুঝিয়ে দিতে যে তারা কার সঙ্গে খেলতে নেমেছে। ঠিক তখনই লিয়ামের সৈন্যরা তাকে সাহায্য করতে পৌঁছায়। লিয়াম তাদের বলে তারা জাহাজে ঢুকে কাজ শেষ করবে আর নেতাকে ধরবে। ক্যাপ্টেন তাকে বলে যে এইটা ঝুঁকিপূর্ণ, কারণ পাইরেটরা নিজেরাই তাদের জাহাজ উড়িয়ে দিতে পারে। কিন্তু লিয়ামের মনে হয় এমন হওয়ার সম্ভাবনা কম। নিশ্চিত করে যে তারা কিছুই করতে পারবে না। সে বাতাসে অনেকগুলো রকেট পাঞ্চ ছুড়ে দেয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে জাহাজের প্রধান তারগুলো ছিঁড়ে ফেলে, যাতে জাহাজ একদম অকেজ হয়ে যায়। এরপর সে মেকা নাইট থেকে বের হয়ে আসে এবং তার সৈন্যদের নিয়ে পাইরেট ফ্ল্যাগশিপে ঢুকে। খুঁজতে গিয়ে লিয়াম দেখে কিছু পাইরেট দরজার আড়ালে লুকিয়ে আছে, আর তার সৈন্যরা সঙ্গে সঙ্গে সেই দিকে গুলি ছোড়ে। সেন্সরে ধরা পড়ে না এমন বিশেষ যুদ্ধ স্যুট পরা পাইরেটদের তারা মেরে ফেলে। এই খবর শুনে লিয়াম খুশি হয়, কারণ এর মানে হলো গোয়ের কাছে প্রচুর টাকা আছে, আর সেই টাকা খুব শীঘ্রই তার হবে। সে জাহাজের ভেতর এগোতে থাকে, কিন্তু তখনই তার দল শত্রু মার্সেনারি স্কোয়াডের মুখোমুখি হয়। শত্রু দলের নেতা তাকে বলে যে তারা একসময় নোবেলদের অধীনে কাজ করত, আর লিয়াম তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। লিয়াম অন্য মনস্কভাবে তাদের দিকে হেঁটে যায়, আর হঠাৎ করে শত্রু সৈন্যরা কাটা পড়ে। কেউ তলোয়ার বের করতে দেখেও দেখে না। তার সৈন্যরা বিস্ময়ে তাকে অনুসরণ করে এবং কন্ট্রোল রুমের দিকে যেতে যেতে সব শত্রুকে হারিয়ে দেয়। সেখানে তারা সব প্রধান অফিসারদের মেরে ফেলে, কিন্তু গোর সহকারী আত্মসমর্পণ করে। সে বলে গো তাকে শুধু ব্যবহার করছিল। সে লিয়ামকে বলে তাকে গুপ্তধনের কক্ষে নিয়ে যেতে পারে, যদিও সে তালা খুলতে পারবে না। নিজের প্রাণ বাঁচানোর জন্য এই চুক্তি যথেষ্ট মনে করে। লিয়াম এখন আগ্রহী হয়। সে সৈন্যদের বলে সহকারীকে গুলি না করতে, যে তার পিছনে লাগতে চায় এবং পক্ষ বদলাতে চায়। সহকারী বলে এখন সে লিয়ামের মতো একজন মহান নোবেলের অধীনে কাজ করতে চায়, কিন্তু পর মুহূর্তেই তার মাথা মাটিতে গড়িয়ে পড়ে। এইদিকে গাইড দূর থেকে সব দেখে, আর সে একদম হতভম্ব, কারণ সে কখনো ভাবেনি যে লিয়ামের পাইরেটদের বিরুদ্ধে জেতার কোনো সুযোগ আছে। সে এখন চিন্তায় পড়ে গেছে, কারণ লিয়াম যদি এই যুদ্ধ জিতে যায় তাহলে সে গাইডের প্রতি কৃতজ্ঞ বোধ করবে, আর এটা নিশ্চিতভাবে গাইডের মৃত্যু ডেকে আনবে। এই পরিস্থিতি ঠেকাতে গাইড তার নিয়ম ভেঙে সরাসরি পৃথিবীর ব্যাপারে হস্তক্ষেপ করে। সে গোকে একটি বিশেষ ক্ষমতা দেয় যাতে সে পাল্টা আঘাত করতে পারে। এইদিকে গো দৌড়াচ্ছে আর লিয়ামের ভয়ে কাঁপছে। সে জানে যে আত্মসমর্পণ করলে কোনো লাভ নেই, এমনকি মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে তার প্রাণ বাঁচানোর বিনিময়ে গুপ্তধন ছেড়ে দিতে রাজি নয়। হঠাৎ গাইডের শক্তি
তাকে খুঁজে পায় আর কিছু বুঝে ওঠার আগে সে শক্তি পেয়ে যায়। গাইড তার পিছনে হাজির হয়ে বলে এটাই লিয়ামের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এবং বাঁচার শেষ সুযোগ। গো এটা গ্রহণ করে। সে ভেতরে ভেতরে শক্তি আর সাহস বাড়তে অনুভব করে আর হঠাৎই এক মনস্টারে পরিণত হয়। গাইড এটা দেখে খুশি হয় আর সে নিশ্চিন্ত যে এই রূপে গোয়ের চামড়ায় আঁচড়ও লাগাতে পারবে না লিয়াম। তবে পাইরেট ক্যাপ্টেনকে শক্তি দেওয়ার পর গাইড ক্লান্ত হয়ে পড়ে, তাই সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার নিজের ডাইমেনশনে ফেরার জন্য একটি দরজা তৈরি করে। দরজায় ঢোকার সময় একটি আলোর বল বেরিয়ে আসে আর একটি সোনালী কুকুরের রূপ নেয়। এইদিকে লিয়াম আর তার সৈন্যরা পাইরেটদের গুলি করে মারতে থাকে, কিন্তু হঠাৎই সে থেমে যায় কারণ সে সেই সোনালী কুকুরকে দেখে ফেলে যেটা অদৃশ্য হয়ে যায়। সৈন্যরা তাকে বলে যে আশেপাশে কোনো প্রাণী নেই আর লিয়ামের মনে পড়ে যায় তার আগের জীবনের পোষা কুকুরের কথা, যে ছিল তার অল্প কয়েকজন বন্ধুদের মধ্যে একজন, যে কখনো তাকে বিশ্বাসঘাতকতা করেনি। তখন সে সেই পথে হাঁটার সিদ্ধান্ত নেয় যেখানে কুকুরকে দেখেছিল। সেখানে সে একটি সোনার কিউব পড়ে থাকতে দেখে আর সঙ্গে সঙ্গে সেটা তার গুপ্তধনের সঙ্গে যোগ করে নেয়। তখন আবার সে সোনালী কুকুর দৌড়ে পালাতে দেখে আর স্বভাববশতই সে তার পিছু নেয়। কিছু দূর গিয়ে সে একটা অন্ধকার গলি পায়, কিন্তু তার মন বলে এখানে কিছু একটা গোলমাল আছে। সে সৈন্যদের দেওয়ালে গুলি করতে বলে আর গুলি খেয়ে দেওয়াল ভেঙে গেলে একটা গোপন ঘর বেরিয়ে পড়ে যেটা পুরনো জিনিসে ভরা। সৈন্যরা খুশি হয় কারণ পুরনো জিনিসগুলো দেখতে দামি মনে হচ্ছে, কিন্তু লিয়াম ভাবে এগুলো বেশিরভাগই নকল। তবে একটা তলোয়ার তার নজর কাড়ে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে দেখে, সেটা সে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার সৈন্যদের কাছ থেকে জরুরি বার্তা আসে, তারা একটা আজব মনস্টারের মুখোমুখি হয়েছে যার ওপর গুলির কোনো প্রভাব পড়ে না। গো সৈন্যদের মাথায় থাকে গুলি, এমনকি রকেট লঞ্চারও সামনে নেয় আর সে বলে লিয়ামকে তার কাছে নিয়ে আসতে যাতে সে নিজের হাতে তাকে শেষ করতে পারে। সৈন্যরা লিয়ামকে সঙ্গে সঙ্গে জাহাজ ছেড়ে পালাতে বলে, কিন্তু গো সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তারা তাকে লিয়ামের কাছে নিয়ে যাচ্ছে ততক্ষণ তাদের অত্যাচার করবে। তবে ঠিক তখনই লিয়াম সেখানে পৌঁছে যায় আর পিছন থেকে গোকে আক্রমণ করে। তার আক্রমণ পাইরেট ক্যাপ্টেনের ওপর কোনো কাজ করে না। লিয়াম স্বীকার করে গো তার চেয়ে কঠিন, কিন্তু যখন সে সেই তলোয়ার বের করে যা সে গুপ্তধনের ঘর থেকে নিয়েছিল, তখন লিয়াম এক ঝটকায় গোর হাত কেটে ফেলতে পারে। গো তাকে চোর বলে তার তলোয়ার নেওয়ার জন্য, কিন্তু লিয়াম বলে যে এখন সবকিছুই তার। লিয়াম তার মৃত সৈন্যদের প্রতিশোধ নিতে গোয়ের দ্বিতীয় বাহুটি কেটে ফেলে। তবে গাইডের শক্তি ব্যবহার করে গো তখন তার বাহু দুটোকে টেন্টিকালে রূপান্তর করে। সে লিয়ামকে সেগুলো দিয়ে আক্রমণ করে, কিন্তু সেগুলো সহজে কাটা পড়ে আর লিয়াম তার নতুন তলোয়ারে খুবই খুশি। সৈন্যরা লিয়ামকে ঘিরে রাখে তাকে রক্ষা করতে। গো বুঝতে পারে যে লিয়ামই তার প্রধান শত্রু এবং সে আবারও তার বাহু রিজেনারেট করে তাকে আক্রমণ করে, কিন্তু লিয়ামকে আঘাত করা তো দূরের কথা, সে সহজেই আক্রমণ এড়িয়ে গোকে আরো ক্ষত বিক্ষত করে। পাইরেট ক্যাপ্টেন নিজের চোখে বিশ্বাস করতে পারে না এবং শেষমেশ ভয়ে কাবু হয়ে পড়ে। সে লিয়ামের কাছে প্রাণ ভিক্ষা চায়, সব গুপ্তধন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু লিয়াম ঠান্ডাভাবে বলে সে তা করবে না। সে গোয়ের ওপর পা রেখে বলে সব গুপ্তধনই এখন তার এবং তাকে ইম্পেরিয়াল আর্মির হাতে তুলে দিয়ে পুরস্কার নেবে। গো আন্তরিক হয়ে পড়ে। সে লিয়ামকে তার লুকানো গুপ্তধন দেওয়ার কথা বলে যা পুরস্কারের চেয়েও বেশি মূল্যবান। লিয়াম তাকে বলে ইম্পেরিয়াল আর্মিকেও এই কথা বলতে, কারণ তারা তাকে জেরা করে আরো উৎসাহিত হবে। গো রেগে গিয়ে শেষবারের মতো আক্রমণ করে, কিন্তু লিয়াম সহজে এড়িয়ে তার পা কেটে ফেলে, তাকে নিষ্ক্রিয় করে দেয়। গো ভয়ে প্যান ভিজিয়ে ফেলে এবং প্রাণ ভিক্ষা চায়, কিন্তু লিয়াম তাকে জীবিত অবস্থায় হস্তান্তর করারই পরিকল্পনা করে। তবে তার সেনা ক্যাপ্টেন তাকে বলে যে গোকে জীবিত ধরা ঝুঁকিপূর্ণ হবে কারণ সে ইতিমধ্যে তাদের অনেক লোক মেরে ফেলেছে। লিয়াম বলে সে বেশি পুরস্কার পাবে যদি জলদস্যুদের ক্যাপ্টেনকে জীবিত ধরে, কিন্তু ক্যাপ্টেন তাকে জানায় গোয়ের মতো নিষ্ঠুর অপরাধীদের ক্ষেত্রে পুরস্কার একই থাকে, এমনকি যদি তাদের যুদ্ধে মেরে ফেলা হয়। এইটা লিয়ামের জন্য ভালো খবর। সে গোয়ের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। লিয়াম শীঘ্রই নিজের জাহাজে ফিরে যায়, তবুও সন্তুষ্ট নয় কারণ সে আরো উত্তেজনাপূর্ণ লড়াই আশা করেছিল। সে বাকি কাজ জেনারেলের উপর ছেড়ে দিয়ে আমাগির সাথে জয় উদযাপন করতে যায়। এর কিছু পর লিয়াম ব্যবসায়ী থমেসকে ডেকে পাঠায় জলদস্যু গো ও তার বহন থেকে পাওয়া ধনরত্নের মূল্য জানতে। থমেস একটি হিসাব দেয় আর লিয়াম সে পরিমাণ দেখে খুশি হয়। আমাগি বলে এই টাকায় তারা তাদের ঋণের বড় একটা অংশ শোধ করতে পারবে। লিয়াম হতবাক হয়ে ভাবে তার এলাকার ঋণ এত বেশি কিভাবে হতে পারে। থমেস তখন তাকে বলে সেই উন্নত চিকিৎসার যন্ত্রের নির্মাতা যা দিয়ে জলদস্যুদের বন্দী মেয়েদের চিকিৎসা করা হয়েছিল, তারা এখন যন্ত্রের উন্নতির জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য চাইছে। ঠিক তখনই ক্রিস্টিনা সেখানে এসে লিয়ামের সামনে হাঁটু গেড়ে বসে। সে জানায় তার রিহ্যাব শেষ হয়েছে এবং হাসপাতাল থেকে ডিসচার্জ পেয়েছে। সে লিয়ামকে বলে যে সে শুধু তাকে জাহান্নাম থেকে মুক্ত করেনি, বরং তাকে আবার সম্মানজনক জীবন দিয়েছে। কিন্তু লিয়াম তার কথায় কোনো আগ্রহ নেই, বরং সে তাকে ওই ব্যবসায়ীকে চিকিৎসার ফলাফল জানাতে বলে। ক্রিস্টিনা সঙ্গে সঙ্গে রাজি হয় এবং কাপড় খুলে ফেলতে শুরু করে। লিয়ামকে বলে তার দেহ দেখতে যা সম্পূর্ণ স্বাভাবিক সৌন্দর্য ফিরে পেয়েছে। লিয়াম আগ্রহ দেখায় না, থমেসকে দেখাতে বলে, এমনকি বুড়ো ব্যবসায়ীও তার দিকে তাকাতে চায় না, বলে ডিভাইস ডেভেলপারকে দেখাতে। ঠিক তখনই নিয়া সেখানে আসে লিয়ামের কাছে আরো যুদ্ধজাহাজ বিক্রি করতে। ক্রিস্টিনাকে এভাবে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, ভাবে কেউ তাকে আগে প্রলুব্ধ করতে চাইছে। সে জামা খুলে লিয়ামের সাথে লেপটে পড়ে, বলে সে সবচেয়ে ভালো জানে লিয়ামের পছন্দ কি। লিয়াম তাকে চলে যেতে বলে। ক্রিস্টিনার সঙ্গে সঙ্গে তরবারি টেনে নিয়ার দিকে তাক করে, বলে প্রাণে বাঁচতে চাইলে লিয়ামের কথা শুনতে। দুই মেয়ে যখন তর্ক করছে, লিয়াম এক অচেনা কণ্ঠ শুনতে পায়। আরেকজনের সাথে মোকাবিলা করতে তার ইচ্ছা নেই, তবুও সামনে তাকে দেখে উলিয়ে দাঁড়িয়ে নিয়ার প্রতিদ্বন্দ্বী তৃতীয় অস্ত্র কারখানা থেকে। সে লিয়ামের কাছে মেকা বিক্রি করতে
করতে এসেছে। যদি লিয়াম সেগুলোর পারফরমেন্স পছন্দ করে, লিয়াম মেয়েটিকে গোল্ড ডিগার বলে এত দূর দুর্গম এলাকায় বিক্রি করতে আসার জন্য। উলিয়ে তার দিকে কোনো মনোযোগই দেয় না। সে লিয়ামকে কয়েকটা 2000 মিটার লম্বা যুদ্ধজাহাজ দেখায়, যেগুলো নোবেলদের মধ্যে বেশ জনপ্রিয়। লিয়াম সঙ্গে সঙ্গে সেগুলোতে আগ্রহী হয়ে পড়ে। সে আমাগিকে বলে যে তাদের একটা কিনে নেওয়া উচিত, কিন্তু আমাগি তাকে বলে এত বড় যুদ্ধজাহাজ কিনতে রয়্যাল ফ্যামিলি থেকে অনুমতি নিতে হবে। নিয়ে তাকে বলে তার ফ্যাক্টরি থেকে ছোট যুদ্ধজাহাজ কিনতে পারে, কিন্তু তখনই ক্রিস্টিনা তাকে সেখান থেকে সরে যেতে বলে। ঠিক সেই মুহূর্তে ব্রায়ান সেখানে আসে। সে লিয়ামকে আসল নারীদের ঘিরে থাকতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। লিয়াম তাকে বাজে কথা বাদ দিয়ে বলতে বলে যে এখন সে কেন এসেছে। ব্রায়ান সঙ্গে সঙ্গে তাকে বলে গোর পাইরেট ক্রুকে হারানোর কৃতিত্বের জন্য রয়্যাল ফ্যামিলি তাকে মেডেল অফ অনার দিয়েছে, আর এর জন্য তাকে ইম্পেরিয়াল ক্যাপিটাল প্ল্যানেটে ডাকা হয়েছে। লিয়াম শীঘ্রই রাজি হয়ে মহলে যায়। একজন সার্ভেন্ট তাকে গেস্ট রুমে অপেক্ষা করতে বলে, কারণ কয়েকজন তার সাথে দেখা করতে চায়। লিয়াম ভাবে এখন কে তার সাথে দেখা করতে চায়, কিন্তু যখন তার মা বাবা তাকে দেখতে আসে, সে তাদের চিনতেই পারে না। তার বাবা বারবার চেষ্টা করে যে লিয়াম যেন তার মুখ মনে করে, যখন সে তাকে 40 বছর আগে ফেলে রেখে গিয়েছিল। আমাকে যখন বলে যে সামনের লোকটা তার বাবা, তখনই লিয়াম তাকে মনে পড়ে। আমাকে আরো বলে যে তার মা এবং দাদা দাদিও এখানে আছে। লিয়াম অবাক হয়, কারণ তারা দেখতে খুবই ইয়াং। সে তাদের উপর ক্ষোভ প্রকাশ করে যে তারা কখনো বাবা মা হওয়ার দায়িত্ব নেয়নি, আর এখন এসেছে যখন সে বিখ্যাত আর সফল হয়েছে। তার মা এটা হেসে উড়িয়ে দেয়। তারপর আমাগির দিকে আঙুল তুলে বলে, দেখো তো সে এখনো সে পুতুল রেখে আছে যা আমরা তাকে ছোটবেলায় উপহার দিয়েছিলাম। লিয়াম তার কথা স্টাইল পছন্দ করলো না। তখন সে তাকে বলে রাজপ্রাসাদে একটা পুতুল এনেছে, এটা ভালো হয়নি। এমনকি তার দাদা দাদিও তাকে বলে আমরা খুব হতাশ যে তুমি এত বড় মানুষ হয়েও পুতুল নিয়ে ঘুরছো। তারা তাকে সেটা ফেলে দিতে বলে। আমাগি আরেকটা রুমে অপেক্ষা করার সিদ্ধান্ত নেই, কিন্তু লিয়াম তাকে সঙ্গে থাকতে বলে। সে জানালার দিকে ঘুরে দাঁড়ায়। তারপর ঠান্ডা গলায় তার বাবা মাকে জিজ্ঞেস করে তারা কি চায়। তারা বলে তারা শুনেছে সে অনেক টাকা পেয়েছে, তাই সে যেন তাদের সঙ্গে কিছু ভাগ করে। তারা তাকে তাদের ভাতা বাড়িয়ে দিতে বলে, যাতে তারা নোবেলদের মতো বিলাসী জীবন কাটাতে পারে। তারা লিয়ামকে খুশি করতে চাটুকারি শুরু করে, যাতে সে তাদের দাবি মেনে নেয়। কিন্তু লিয়াম শুধু আমাগিকে বলে অতিথিদের বের করে দিতে। তার বাবা মা চিৎকার করে বলে সে অকৃতজ্ঞ সন্তান। তারা বলে তাদের আরো টাকা দিতে হবে, কারণ তারা ইতিমধ্যে কিছু দামি জিনিস কিনে ফেলেছে। এরপর লিয়াম রেগে তলোয়ার বের করে তার বাবা মার দিকে তাক করে বলে এই জমি আর টাকা শুধু তার, সে কারোর সঙ্গে ভাগ করবে না। সে তাদের চলে যেতে বলে। তারা অভিযোগ করতে করতে চলে যায় যে লিয়ামকে ভালোভাবে মানুষ করা হয়নি। তারা চলে যাওয়ার পর লিয়াম আমাগিকে জিজ্ঞেস করে তার কি বাবা মায়ের ঋণ শোধ করতে হবে। আমাকে বলে আইনত সেটা করতে বাধ্য নয়, কিন্তু দেনাদার একদিন তার কাছে আসবেই। সে পরামর্শ দেয় যে সে যেন তাদের ভাতা বাড়িয়ে দেয়, কিন্তু সত্য দিতে হবে ভবিষ্যতে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, নাইলে তারা হাঙ্গামা বাঁধাতে পারে যা তার সুনামের জন্য ভালো হবে না। লিয়াম আপত্তিকর পরিস্থিতি এড়াতে তাদের কিছু দেনা শোধ করার সিদ্ধান্ত নেয়। সে আমাগিকে বলে সেই তার একমাত্র পরিবার। এইদিকে গাইড সব দেখছিল। এবার সে লিয়ামকে আঘাত করার জন্য তার পরিবারকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিয়ামের বাবা মা একটি বার্তা পায় যে সে তাদের ভাতা বাড়িয়ে দেবে, কিন্তু তারপর তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। লিয়ামের দাদা দাদি তাদের বাচ্চাকে ভালোভাবে না বড় করার জন্য অভিযোগ করতে থাকে। লিয়ামের বাবা বলে তারাও তাকে ভালোভাবে বড় করেনি। তাদের ঝগড়ার মধ্যেই গাইড হঠাৎ তার ক্ষমতা ব্যবহার করে। সে লিয়ামের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার প্রভাবে তারা ঝগড়া বন্ধ করে দেয় এবং ব্যানফিল্ড পরিবারের প্রধান পরিবর্তনের জন্য আবেদন করতে সিদ্ধান্ত নেয়। তারা বলে একবার জমি আর টাকা তাদের নামে চলে গেলে তারা লিয়ামের জায়গায় আরেক উত্তরাধিকারী তৈরি করবে। লিয়ামকে হত্যা করা হবে, কারণ সে এখন তাদের কোনো কাজে লাগবে না। গাইড নিশ্চিন্ত এই পদ্ধতি অবশ্যই কাজ করবে, কিন্তু সে জানতে পারে না সোনালী কুকুর যা আগে লিয়ামকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল সে এখনো সক্রিয়। সে এই পরিকল্পনা সম্পর্কে জেনে গেছে। এবার সে আমাগিকে একটি ঘরের দিকে নিয়ে যায়। দরজার কাছে এসে আমাগি দেখে লিয়ামের বাবা মা আর দাদা দাদি ভেতরে আছে। সে তাদের কথোপকথন শুনতে পায়। তারা পরিবারের প্রধান পদ থেকে তাকে সরানোর পরিকল্পনা করছে। কারণ হিসেবে তারা বলেছে সে একটি এআই রোবটকে নিজের পাশে রেখেছে। কিছুদিন পর লিয়ামকে একটি বড় অনুষ্ঠানে মেডেল অফ অনার দেওয়া হয়, কিন্তু আমাগি তার ঘর থেকে এটা দেখে। এরপর লিয়ামের বাবা মা প্রাইম মিনিস্টারের কাছে অভিযোগ করতে যায়, কারণ পরিবারের প্রধান বদলে তাদের আনুষ্ঠানিক আবেদন মঞ্জুর হয়নি। প্রাইম মিনিস্টার তাদের বলে লিয়ামকে সরানোর কোনো দরকার নেই, কারণ গত 40 বছর সে তার এলাকা বেশ ভালোভাবে শাসন করেছে আর তার উত্তরাধিকারে কোনো টেকনিক্যাল সমস্যাও নেই। লিয়ামের বাবা মা অভিযোগ করে যে সে একজন রোবট রাজধানীতে এনেছে, তাই সে নোবেল হওয়ার যোগ্য না, কিন্তু মিনিস্টার এতে কোনো সমস্যা দেখেন না। তিনি বলেন লিয়ামের অর্জনই তাকে একজন উৎকৃষ্ট নোবেল প্রমাণ করে, আর এআই রোবট পাশে রাখাটা কোনো অপরাধ নয়। লিয়ামের বাবা শেষ চেষ্টা হিসেবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মিনিস্টার স্পষ্ট বলে দেন লিয়াম সাম্রাজ্যের জন্য একটি সম্পদ। সে সম্ভাবনাময় তার এলাকা উন্নত করেছে, ট্যাক্স দিয়েছে, তার বাপ দাদার মতো অলসে নয়। মিনিস্টার আরো স্পষ্ট করে বলেন লিয়ামের ক্ষতি করার কথা ভাবতেও পারবে না, কারণ রয়্যাল ফ্যামিলি তার উপর অনেক আশা রাখে। যদি তার কিছু হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এভাবে হুমকি দিয়ে মিনিস্টার তাদের বিদায় দেন। তিনি ভাবেন লিয়ামের মতো মেধাবী মানুষ কি করে এমন অযোগ্য বাবা মায়ের ঘরে জন্মালো। তারা চলে যাওয়ার পর মিনিস্টার আমাগিকে ডেকে পাঠান। তিনি জিজ্ঞেস করেন সবকিছু যেভাবে হয়েছে তাতে
সে সন্তুষ্ট কিনা। আমাগি তার কথা শোনার জন্য ধন্যবাদ জানায়। মিনিস্টার বলেন, এটা কোনো বড় বিষয় নয়, বিশেষত যখন সে তাদের জমাকৃত সব কর পাইরেটদের ধন দিয়ে শোধ করার প্রস্তাব দিয়েছে। আমাগি আরো অনুমতি চাই 2000 মিটার লম্বা একটি যুদ্ধজাহাজ কিনতে। মিনিস্টারের এতে কোনো আপত্তি নেই। এরপর মিনিস্টার অভিযোগ করেন, এআই সত্যিই বোকা। আমাগি তার কাছে এমন প্রস্তাব নিয়ে এসেছে, অথচ সে জানে লিয়াম সাম্রাজ্যের জন্য কত মূল্যবান। তারা তাকে কোনোভাবেই তার পথ থেকে সরাতো না। তবুও আমাগি তাকে ধন্যবাদ জানায়। এরপর সে গেস্ট হাউসে ফিরে যায় লিয়ামের দেখাশোনা করতে। সে সাম্প্রতিক সময়ে পার্টিতে ব্যস্ত ছিল। লিয়াম খুব বেশি উপভোগ করতে না পারলেও নতুন ও অপ্রত্যাশিত অভিজ্ঞতায় সে উত্তেজিত ছিল। আমাগি তা শুনে খুশি হয়। আমাগি লিয়ামকে বলে শীঘ্রই তার বয়স 50 হবে এবং সে আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। সে আরো বলে 40 বছর ধরে সে তার সেবা করেছে, কিন্তু এখন তাদের আলাদা হওয়ার সময় এসেছে। লিয়াম ভাবে সে শুধু ছুটি চাইছে। সে সঙ্গে সঙ্গে অনুমতি দেয়, কিন্তু আমাগি বলে সে চায় লিয়াম তাকে আর নিজের কাছে রাখবে না। লিয়াম এই প্রস্তাবে অবাক হয়। আমাগি বলে তার সুনাম ক্ষতিগ্রস্ত হবে যদি সে একটি এআই রোবট নিজের কাছে রাখে। একজন মানুষ নারী রাখাই তার জন্য ভালো। লিয়াম তাকে মজা করা বন্ধ করতে বলে, কিন্তু আমাগি জবাব দেয় সে মজা করছে না। সে লিয়ামকে মনে করিয়ে দেয় যখন সে তার সেবক বানিয়েছিল তখন সে 3টি নিয়ম বলেছিল। প্রথম নিয়ম ছিল সে ইচ্ছে করে তাকে কখনো আঘাত করবে না বা তাকে ক্ষতি করতে পারে এমন কোনো কিছু উপেক্ষা করবে না। আর আমাগি এখন ভাবছে তার উপস্থিতি লিয়ামের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, যেটা শত্রুরা ব্যবহার করতে পারে। লিয়াম তার যুক্তি মানতে রাজি না। সে তাকে নিজের কাছে থাকার আদেশ দেয়, কারণ দ্বিতীয় নিয়ম অনুযায়ী তাকে লিয়ামের সব কথা মানতে হবে। আমাগি তাকে মনে করিয়ে দেয় প্রথম নিয়মের সাথে সাংঘর্ষিক হলে দ্বিতীয় নিয়ম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সে লিয়ামকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়, জোর দিয়ে বলে সে তাকে আর বিপদে ফেলতে পারবে না। লিয়াম তা মেনে নিতে পারে না। তৃতীয় নিয়মের কথা মনে করিয়ে দেয়, যেখানে বলা হয়েছে প্রথম 2 নিয়ম ভাঙ্গা না হলে তাকে নিজেকে রক্ষা করতে হবে। আমাগি বলে সে একদম নিরাপদ, কিন্তু লিয়াম জিজ্ঞাসা করে সে কি এখনো তার অনুভূতি লুকাচ্ছে। সে সত্যি কথা বলার আদেশ দেয়। আমাগি কাঁদতে কাঁদতে বলে যখন সে লিয়ামকে ছেড়ে যাওয়ার কথা ভাবছিল তার প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। সে ঠিকভাবে ভাবতে পারছিল না। লিয়াম এবার নিশ্চিন্ত হয়। আমাগি তাকে ছেড়ে যেতে চায় না। লিয়াম ঘোষণা দেয় সে যদি চলে যায় তাহলে সে সবসময় মাতাল থাকবে, টাকা পয়সা আর কানেকশন নষ্ট করবে, তার এলাকাকে আবারও গরিব বানিয়ে ফেলবে। সে প্রশিক্ষণ বন্ধ করে দেবে, এত দুর্বল হয়ে যাবে যে কেউ তাকে মেরে ফেলতে পারবে। এরপর আমাগিকে জিজ্ঞাসা করে সে কি তাকে এভাবে বিপদে ফেলতে চায়। আমাগি উত্তর দেয় সে তা পারবে না, কারণ তা প্রথম নিয়ম ভঙ্গ করবে। লিয়াম তাকে বলে এর মানে হলো সে তাকে ছেড়ে যেতে পারবে না। হঠাৎ তাকে জড়িয়ে ধরে লিয়াম বলে সে যেন তাকে না ছাড়ে। আমাগি প্রতিশ্রুতি দেয় যতদিন সম্ভব তার পাশেই থাকবে। এখানে আই এম দ্য ইভিল লর্ড অফ ইন্টারগ্যালাকটিক এম্পায়ার এর সিজন 1 শেষ হয়। এটা আমার প্রথম এনিমে যেটার আমি সম্পূর্ণ সিজন এক্সপ্লেন করেছি, এবং যারা যারা আমায় এই এনিমেতে সাপোর্ট দেখিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।